সকলকে স্বাগত জানাচ্ছি। টিচার রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটি নোটিফিকেশন প্রকাশ করেছে। এর পরিপ্রেক্ষিতে টেট 2 পরীক্ষা হবে। এই টেট 2 পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজ ফর টেট, যে এক্সাম টার্গেটেড যে এমসিকিউ সিরিজ রয়েছে তার কিন্তু আজকে 6 নম্বর ক্লাস। এর পূর্বে কিন্তু আরও 5টা ক্লাস রয়েছে, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলোই দেখে নিতে পারো। এইখানে কিন্তু টেট 2 এর বেঙ্গলি, ইংলিশ, প্যাডাগজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এগুলো কিন্তু আলোচনা করা হয়। বিভিন্ন ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে এবং নতুন ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা কিন্তু জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এটা সকলের সঙ্গে মিলেমিশে পড়তে হবে তোমাদের, একা একা পড়লে কিন্তু হবে না। এর পূর্বে যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমরা যে আলোচনা করলাম, তারপরে এই কোয়েশনটা দেওয়া রয়েছিল যে নিচের কোনটি পৃথিবীর পৃষ্ঠের নিকটতম স্তর যেখানে সমস্ত আবহাওয়া ঘটে। এর উত্তর কিন্তু অনেকেই দিতে পেরেছ। যারা দিতে পেরেছ তাদের তো কংগ্রেচুলেশনস, এবং যারা পারোনি তারা অবশ্যই জেনে নেবে। এটা কিন্তু টপোস্ফিয়ার। যে কোনো জিওগ্রাফি বইয়ের মধ্যে কিন্তু তোমরা পৃথিবীর যে পরিমণ্ডল বা পৃথিবীর বিভিন্ন নামে এই চ্যাপ্টারটা কিন্তু থাকে। বিশেষ করে এই বর্তমান যে টিবিএসসির যে সিলেবাস রয়েছে তার আগের যে সিলেবাসটা রয়েছিল, তাদের যে স্টুডেন্টস যারা রয়েছে এখন, যারা মনে করো যে কলেজের 3rd ইয়ারে পড়াশোনা করছে, তাদের থেকে তাদের সময়ের ক্লাস 9-এর, ক্লাস 10-এর যে জিওগ্রাফি বইটা সেটা নিয়ে নেবে। সেটার মধ্যে কিন্তু পেয়ে যাবে তোমরা অনেকগুলো টপিক পেয়ে যাবে, সেগুলো নেওয়ার চেষ্টা করবে। তাহলে এর আনসার কি হবে? এর আনসার হলো টপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হলো পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন অংশ যেখানে সমস্ত ক্রান্তীয় পরিবর্তন ঘটে। অর্থাৎ আবহাওয়ার যত সব পরিবর্তন, সেই সব পরিবর্তন কিন্তু এই ট্রপোস্ফিয়ারে ঘটে। এই কারণে ট্রপোস্ফিয়ারকে বিভিন্ন নামে কিন্তু আখ্যায়িত করে থাকে। সেই নামগুলো কিন্তু তোমাদের শিখতে হবে। কোনটা শান্তমণ্ডল রয়েছে বায়ুমণ্ডলের, কোন স্তর থেকে রেডিও তরঙ্গগুলো ফিরে আসে, কোন স্তরে বায়ুমণ্ডলে এসে উল্কাপিণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায়, এসব বিভিন্ন প্রশ্ন রয়েছে, সেগুলো কিন্তু পড়তে হবে। এটি বায়ুমণ্ডলের মোট বায়ুর প্রায় 75% ধারণ করে, প্রায় 75% ধারণ করে। এর মধ্যে কিন্তু ট্রপোস্ফিয়ারের মধ্যে কিন্তু এরোপ্লেনগুলো কিন্তু চলাচল করে না, কারণ এগুলোর মধ্যে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটে। এই কারণে এরোপ্লেনগুলা কোন স্তরের মধ্যে দিয়ে চলাচল করে এটাও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে, পড়ে নেবে। তারপর লিখলো, তাপমাত্রার তারতম্যের উপর ভিত্তি করে আমাদের বায়ুমণ্ডলকে প্রধানত নিম্নলিখিত স্তরগুলিতে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। প্রথমে রয়েছে ট্রপোস্ফিয়ার। পৃথিবীর পৃষ্ঠ থেকে 10 কিমি পর্যন্ত এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়। অর্থাৎ ট্রপোস্ফিয়ারে যত উপরের দিকে উঠবে তত তাপমাত্রা কমে যাবে। অর্থাৎ আমরা কিন্তু এখন বর্তমানে যেই স্তরে রয়েছি আমরা বায়ুমণ্ডলে, এটা কিন্তু ট্রপোস্ফিয়ার। আমরা ট্রপোস্ফিয়ার স্তরে থাকি। তোমরা দেখবে লক্ষ্য করে যে আমাদের যে ত্রিপুরা রাজ্য, সেখানে কিন্তু যতটুকু আবহাওয়া রয়েছে, তোমার হিমালয় পর্বতে যদি আমরা উঠি তাহলে মাউন্ট এভারেস্টে, সেই জায়গায় কিন্তু আবহাওয়ার কি হচ্ছে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যাচ্ছে। কিন্তু অর্থাৎ পাহাড়ি এলাকায় কিন্তু কমছে তাপমাত্রা। আমাদের এইখান থেকে কিন্তু জম্পুয়ে, যে ত্রিপুরার যে সর্বোচ্চ পাহাড় রয়েছে জম্পুই, সেখানে কিন্তু তাপমাত্রা কম আছে। আমরা মানুষ ট্রপোস্ফিয়ারে বাস করি। আমরা যারা ট্রপোস্ফিয়ারে বাস করি আমরা সবাই জানি, এবং প্রায় সমস্ত আবহাওয়া এই নিম্ন স্তরে ঘটে। বেশিরভাগ মেঘ এখানে উপস্থিত থাকে, অর্থাৎ এই জায়গায় কিন্তু সব কিছু ঘটে আবহাওয়ার। তারপর যেটা রয়েছে সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার।
স্ট্র্যাটোস্ফিয়ারটা কি? ভূপৃষ্ঠে 10 কিমি থেকে 50 কিমি উপরে। এখানে ওজোন স্তরের উপস্থিতির কারণে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। ওই জায়গার মধ্যে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর রয়েছে, এই কারণে যত উপর দিকে স্ট্র্যাটোস্ফিয়ারে উঠবে তত কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। ওজোন গ্যাস ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করতে সক্ষম এবং শোষণের কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়। ওই ওজোন স্তর কিন্তু সূর্যের থেকে যে আগত অতিবেগুনি রশ্মি রয়েছে সেগুলো কিন্তু শোষণ করে নেয় এবং যার ফলে কিন্তু সেই জায়গার মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পায়। সমস্ত বিমান, একটু আগে আমি বললাম কিন্তু সমস্ত বিমান এই অঞ্চলে উড়ে, কারণ উচ্চ তাপমাত্রার কারণে সেখানে কম অশান্তি হয় এবং তাই মসৃণ উড়ান সম্ভব। অর্থাৎ সেই জায়গায় কিন্তু আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন নেই। এই কারণে যত বিমান রয়েছে হ্যাঁ সেগুলা কিন্তু সেই স্তরে দিয়ে চলে কিন্তু, অর্থাৎ বিমানগুলা কিন্তু সেই স্তর দিয়ে চলে। কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। ট্রপোস্ফিয়ার দিয়ে কিন্তু চলে না, কারণ ট্রপোস্ফিয়ারে আবহাওয়ার পরিবর্তন ঘটে। এই জায়গায় এক ধরনের আবহাওয়া থাকলে অন্য জায়গায় অন্য ধরনের আবহাওয়া থাকবে, তার কারণে কিন্তু ওইগুলাতে চলে না। তারপর মেসোস্ফিয়ার ভূপৃষ্ঠের 50 কিমি থেকে ভূপৃষ্ঠের 50 কিমি থেকে ভূপৃষ্ঠ থেকে 85 কিমি উপরে, অর্থাৎ 50 থেকে 85 কিমি উপরে এই মেসোস্ফিয়ার স্তরটি অবস্থিত। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা আবার হ্রাস পায়। বেশিরভাগ উল্কা মেসোস্ফিয়ারে পুড়ে যায়। একটু আগে কিন্তু আমি বললাম উল্কাপিণ্ডগুলি কোথায় পুড়ে যায়। এটা কিন্তু মেসোস্ফিয়ারের মধ্যে কিন্তু উল্কাপিণ্ডগুলি এসে বায়ুমণ্ডলের যে স্তর সেখানে পুড়ে ছাই হয়ে যায়, কারণ এই জায়গার মধ্যে কিন্তু তাপমাত্রা কম থাকে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা অনেকটা কম থাকে মেসোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ারেও তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়। স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা বৃদ্ধি পায়। মেসোস্ফিয়ারের তাপমাত্রা আবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়। তারপর আয়নোস্ফিয়ার 85 কিমির বাইরে একটি থার্মোস্ফিয়ার স্তর রয়েছে এবং আয়নোস্ফিয়ার হল মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের কিছু অঞ্চলগুলির একটি সিরিজ। মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার দুইটা মিলে কিন্তু এই আয়নোস্ফিয়ার অবস্থিত 85 কিলোমিটার উপরে। তারপরে নেক্সট যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো, নিম্নলিখিতের মধ্যে কোন পণ্ডিত ভূগোল শব্দটি উদ্ভাবক? এই জায়গায় 4 জন পণ্ডিতের নাম দেওয়া রয়েছে। এর মধ্যে কে ভূগোল যে শব্দটি, এই শব্দটি উদ্ভাবক, অর্থাৎ এগুলো নামটা দেওয়া হয়েছে বা দিয়েছেন। এর আনসার কি হবে? এর আনসার হবে ইরাটোস্থেনিস। এর আনসার হবে ইরাটোস্থেনিস। যারা সি অপশনস দিয়েছ তাদেরটা সঠিক হয়েছে। দেখে নেব, ভূগোল শব্দটি সর্বপ্রথম ইরাটোস্থেনিস দ্বারা উদ্ভাবিত হয়েছিল। এটি হলো দুটি গ্রিক শব্দের সংমিশ্রণ, জিও পৃথিবী এবং গ্রাফুস লেখার জন্য। ভূগোল হলো পৃথিবীর ভূমিরূপ, মানুষ, স্থান এবং পরিবেশ সংক্রান্ত অধ্যয়ন। আমরা যে পৃথিবী রয়েছে সেই পৃথিবীর ভূমি রূপ, অর্থাৎ ভূমির অবস্থান কী রূপ, মানুষ, পৃথিবীর যে মানুষ রয়েছে সেই সম্পর্কে স্থান এবং পরিবেশ সংক্রান্ত অধ্যয়ন। তারপর রয়েছে ভৌত ভূগোল হলো আগ্নেয়গিরি, ভূমিকম্পের মতো প্রাকৃতিক বস্তু সংক্রান্ত অধ্যয়ন। নদী, মহাসাগর, হিমবাহ, মাটি, জল, বায়ু, আবহাওয়া এবং জলবায়ু ইত্যাদি। মানব ভূগোল হলো মানুষ, বসতি, পরিবহন, শিল্প ইত্যাদি অধ্যয়ন। অর্থাৎ ভূগোলের মধ্যে কিন্তু বিভিন্ন পার্ট রয়েছে, ভৌত ভূগোল, মানব ভূগোল। মানব ভূগোল মানুষ, বসতি, পরিবহন, শিল্প এগুলি নিয়ে আলোচনা করে। ভৌত ভূগোল আগ্নেয়গিরি, ভূমিকম্পের মতো প্রাকৃতিক বস্তু সংক্রান্ত অধ্যয়ন, নদী, মহাসাগর, হিমবাহ, মাটি, জল, বায়ু, আবহাওয়া, জলবায়ু ইত্যাদি। তারপর রয়েছে
এটি পরীক্ষা করে যে মানুষ কিভাবে ভূমি এবং অন্যান্য মানুষের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয় এবং মাইক্রোস্কোপিক রূপান্তরগুলিতে তার বিশ্বের উপর প্রয়োগ করে। তারপর রয়েছে পরিবেশ ভূগোল হলো ভৌত এবং মানব ভূগোলের সমন্বয়ক। ভৌত এবং মানব ভূগোলের সমন্বয় হলো পরিবেশ ভূগোল। তারপর রয়েছে হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় এবং তিনি তার ঐতিহাসিক বিবরণের জন্য সুপরিচিত। ওই জায়গায় অপশনস রয়েছিল একটা হেরোডোটাস, এটা হেরোডোটাস হলো ইতিহাসের জনক। গ্যালিলিওকে এটা আমরা দেখে নেব। তিনি একজন ইতালির বিজ্ঞানী এবং পণ্ডিত ছিলেন যার উদ্ভাবনে টেলিস্কোপ অন্তর্ভুক্ত ছিল। টেলিস্কোপ একটা যন্ত্র উনি আবিষ্কার করেছিলেন। তার আবিষ্কারগুলি আধুনিক পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিদ্যার ভিত্তি স্থাপন করেছিল। জ্যোতির্বিদ্যা এবং পদার্থবিদ্যা যে সেটার ভিত্তি কিন্তু ওই আবিষ্কার স্থাপন করেছিল। এরিস্টটল ছিলেন একজন, এরিস্টটল সম্পর্কে বললে অনেকটাই কম হবে। গ্রিক দার্শনিক ছিলেন, বিজ্ঞানী ছিলেন এবং তার কাজগুলি রাজনীতি, মনোবিজ্ঞান এবং নীতিশাস্ত্রের ক্ষেত্রে রয়েছে। অর্থাৎ এরিস্টটল তোমরা যদি কেউ মাস্টার ডিগ্রি করে থাকো যেই বিষয় নিয়েই করো, এরিস্টটলের কোনো না কোনো অংশ কিন্তু সেই বিষয়ে রয়েছে। সেটা বাংলা হোক, ফিলোসফি, সেটা ফিজিক্স হোক, সবগুলোর মধ্যে সেটা রাষ্ট্রবিজ্ঞান হোক, এরিস্টটল কিন্তু রয়েছে। এরিস্টটল কিন্তু একজন মহান দার্শনিক। তারপরে যে নেক্সট কোয়েশ্চনস সেটা হলো বায়ু ক্ষয় দ্বারা কোন ভূমিরূপ উৎপন্ন হয়? এই প্রশ্নটির আনসার তোমরা কমেন্টে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।